আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। টোনাটুনি মিলে চলে আসলাম গ্রোসারি শপিংয়ে, আর হাজব্যান্ডকে চিনাতে এসেছি যে কোনটা ধনেপাতা আর কোনটা পার্সলি। তো ওনাকে চিনিয়েছি ভালো করে, উনি বলছে আর ভুল হবে না। আর এখানে আমরা শপিং করে বাসায় চলে এসেছি। আর বাসায় এসে আমি প্রথমে ভাত বসিয়েছি, আর আমার হাজব্যান্ড মিনি একটা পিৎজা নিয়ে এসেছে, তো ওনার ক্ষুধা লেগেছে, ওইটা গরম করে দিচ্ছি, উনি খেয়ে নিবে ভাত হতে হতে। তো আমার হাজব্যান্ড, আমি যদি না যাই ওনার সাথে বাজারে, তাহলে উনি একটা না একটা ভুল করবেই। তো যদি ভুল করে, আমি যদি বলি তুমি এই কাজটা কেন করেছো, তখন বলবে যে তুমি আমার সাথে কেন যাওনি বাজারে। তো তার জন্য ওনার সাথে আমার যেতে হয়। আর এই তো আমি কিন্তু পিৎজাটা গরম করে নিয়েছি, এখন আমার হাজব্যান্ডকে দিয়ে দিব, উনি খেয়ে নিবে। আর তারপর হচ্ছে আমি বাজারগুলো গুছিয়ে নিব। আর এই তো আমি বাজারগুলো কিন্তু বের করে নিয়েছি, তো অলমোস্ট সবই হচ্ছে শুকনো বাজার ছিল। একটা আমার জন্য ছোট্ট একটা মিনি পিৎজা নিয়েছি, তারপরে হচ্ছে নারকেল, ধনেপাতা, চালের গুঁড়ো, ময়দা, পোলার চাল, লবণ, শসা, গাজর, টমেটো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে মিল্ক, তারপরে এখানে এনেছি বিফ আর হচ্ছে ফিশ নিয়ে এসেছি। তো এগুলাকে আমি হচ্ছে শুকনো বাজারগুলো আমি গুছিয়ে রেখেছি, এখন হচ্ছে আমি এগুলাকে গুছিয়ে নিব। আসলে বাজারের কোনো শেষ নেই, প্রতি সপ্তাহে এত এত বাজার লাগে দুইজন মানুষের, কি আর বলবো। আমি মাছ আর মাংসের বাজারটা কিন্তু পুরো মাসের জন্য করে থাকি, আর সবজির বাজারটা আমি প্রতি সপ্তাহের জন্য করি, কারণ সবজিগুলো বেশি দিন এনে রাখলে খেতে ভালো লাগে না। তো আমি সবসময় এভাবে করে বাজারটা করে থাকি। এভাবে করে বাজার করলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, কোনো কিছু নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না এভাবে করে বাজার করলে, অপচয়ও কম হয়। আর এদিকে গরুর মাংসটা আমি আমার প্রয়োজন মতো ভাগ করে নিয়েছি, ভাগ করে এখন আমি পলিথিনে করে এভাবে করে ফ্রিজে রেখে দিব। 4-5 দিন আগেই আমার হাজব্যান্ড হচ্ছে 3 রকমের মাছ নিয়ে এসেছিল, আর সেই সাথে মুরগিও নিয়ে এসেছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে গরুর মাংস আনা হয়েছে, সাথে মাছও আনা হয়েছে। মাছটা আনার কোনো ইচ্ছে ছিল না, বাট মাছটা যখন দেখেছি এটা আমার অনেক ভালো লাগে এই মাছটা, তার জন্যই আমি এই মাছটা নিয়ে এসেছি। তো সেটা দেখাচ্ছি আমি কি মাছ নিয়ে এসেছি। আমাদের বাংলাদেশে দেখবেন যে রাতের বেলা সবজি এবং মাছের দাম কিন্তু কিছুটা কমে যায়, যারা হচ্ছে ভ্যানে এগুলো বিক্রি করে সবজি এবং মাছ। দিনের বেলা আপনি যেই সবজিটা 10 টাকায় কিনতেন, তো দেখা যাবে রাতের বেলা সেটা আপনি কিছুটা কমেই পেয়ে যাবেন। তো আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে কিন্তু একটা বাঙালি বাজার ছিল, এখানে সব রকমের মাছ হচ্ছে রোড সাইডে বিক্রি করতো, তো সেটা এখন আর বসতে দিচ্ছে না। সেখানে কিন্তু ফ্রেশ অনেক সবজি পাওয়া যেত এবং ফ্রুটসও পাওয়া যেত। তো এখন যেহেতু পুলিশ ওনাদেরকে বসতে দিচ্ছে না, তো আমরা সেখান থেকে আর মাছ কিনতে পারি না, ফ্রেশ মাছগুলা, তো আমরা কি আর করব। এতদিন সুপার শপ থেকে মাছ এবং সবজি কিনে খেয়েছি। তো আজকে যখন বাজার করতে যাচ্ছিলাম সুপার শপে, তখনই সুপার শপের সামনেই রোড সাইডে একটা লোক হচ্ছে অনেক রকমের মাছ নিয়ে বসেছিল। তো আমার এই মাছটা অনেক পছন্দ হয়েছিল, আর এই মাছটা আমার অনেক ভালো লাগে, এটা সমুদ্রের মলা মাছ। তো আমি এটা দাম জিজ্ঞেস করেছিলাম, তো দাম বলেছিল 1 রিয়েল করে। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি আগে সুপার শপ থেকে যা যা লাগবে সেটা নিয়ে আসো, তারপর হচ্ছে যাওয়ার সময় আমরা মাছগুলো নিয়ে যাব। তো যাই হোক, আমরা চলে গেলাম দাম জিজ্ঞেস করে। সুপার শপ থেকে বাজার করে যখন আমরা বের হয়েছি, তখনই এসে দেখি যে মাছের দামটা কিছুটা কমে গিয়েছে, মানে আগে ছিল 1 রিয়াল, এখন হচ্ছে 800 পয়সা, মানে 200 পয়সা কমিয়ে দিয়েছে। তো কম থাকার কারণে আমি 1.5 কেজি মাছ নিয়ে এসেছি, যেখানে আমি 1 কেজি নিতাম। তো এরকমই বাংলাদেশেও সেম এরকমটাই হয়, আমরা সবজি এবং মাছ কিন্তু রাতের বেলা কিছুটা কমে কিনতে পারি। তো এখানেও আমি পেয়ে গেলাম, আমার অনেক বেশি ভালো লাগতেছিল যে আমি অনেকগুলো মাছ নিয়েছি, আর আমার এই মাছগুলো খুবই ভালো লাগে, সমুদ্রের বড় মলা মাছ এগুলা। আর এই তো মাছের বাজার, মাংসের বাজার গুছিয়ে নিয়েছি, শুকনো বাজারও গুছিয়ে নিয়েছি, এখন আমি এই যে মিল্কটা ফ্রিজে রেখে দিব। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে মাসিক এবং সাপ্তাহিক বাজারগুলো করতে পারেন। এভাবে করে বাজার করলে কিন্তু অনেক টাকা সেভ করা যায় এবং অপচয় থেকে বাঁচা যায়। তো আমি এভাবে করে মিল্কটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, এতে করে আমার সুবিধা হয়। ছোট ছোট বোতলে করে রাখলে একটা বোতল আমি আমার প্রয়োজন মতো বের করে তারপর আমি জাল করে নিতে পারি। পুরো এই গ্যালানটা করে রাখলে হয় কি আমার অসুবিধা হবে বারবার বের করে গলাতে, তো তার জন্য আমি এরকম ছোট ছোট বোতলে করে রেখে দেই। রাতের বেলা বাজার করেছি, বাজারগুলো গুছিয়েছি, তারপরে রান্নাও করে নিয়েছি, আর এরপর আমরা ডিনারটাও সেরে নিয়েছি। এখন আমি প্রতিদিনের মতো আমি আমার কিচেনটা ক্লিন করে নিব, থালা বাসনগুলো ধুয়ে নিব।
আর এই কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। এখন যেহেতু শীতকাল, সকালবেলা পানিটা অনেক বেশি ঠান্ডা থাকে, তো তার জন্য আমি রাতের বেলা থালা বাসনগুলো ধুয়ে রাখি এবং রাতের বেলা দেখা যায় সকালের নাস্তারও প্রিপারেশনটা করে রাখি। এতে করে আমার সকালবেলা উঠে তেমন কোনো কাজ করা লাগে না। আর সকালবেলা ঘুম থেকে উঠতেই না অনেক বেশি কষ্ট লাগে, মনে হয় যেন আর একটু ঘুমাই আর একটু পরে উঠি, এরকম করে করে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তো তার জন্য আমি রাতের বেলায় অনেকগুলো কাজ এগিয়ে রাখি, তার জন্য সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলেও আমার জন্য কোনো সমস্যা হয় না। রাতের বেলা একটু কষ্ট হলেও সকালের কাজগুলো যদি আমরা গুছিয়ে রাখি তাহলে কিন্তু সকালে আপনার আর তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না, আর টেনশন ফ্রি হয়ে আপনি ঘুমাতে যেতে পারবেন রাতে। তো আমি সবসময় এই কাজটা করি, আমি রাতের বেলা একদম কিচেনে সব কিছু আমি গুছিয়ে ক্লিন করে তারপর ঘুমোতে যাই, এটা আমার এভরিডে রুটিন হয়ে গিয়েছে। তো আমি কিন্তু সিঙ্কটা ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর চুলাটাও ক্লিন করে নিয়েছি, কিচেনে সমস্ত কিছু আমি ক্লিন করেছি। আর প্রতিদিন এভাবে করেই রাতে রান্না করে খাওয়ার পর আমি আমার ছোট্ট কিচেনটা এভাবে করে পরিষ্কার করে গুছিয়ে রাখি। প্রতিদিন যদি আমরা কিচেনটা ক্লিন করে রাখি এতে করে কিন্তু পোকামাকড়ের উপদ্রব খুবই কম হয়। তো প্রতিদিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে আমি এই কাজগুলো করে রাখি। আর এখন চলে আসলাম একেবারে সকালের নাস্তা নিয়ে। দেখতেই পাচ্ছেন একদম ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিয়েছি, সাথে কিন্তু আমি হালুয়া রান্না করেছি, সেটা আর ক্লিপ নিতে ভুলে গিয়েছি। কারণ আজকে যেহেতু আমার দেবরের বিয়ের অনুষ্ঠানটা বাংলাদেশে হচ্ছে, তো সেখানে আমরা কথা বলতেছিলাম, তো কথা বলার মাঝখানে না ক্লিপটা নেওয়া হয়নি। তো কি রান্না করছি জানি না, মনটা ওইখানেই পড়েছিল। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে ফ্রাইডের ব্লগটা শেয়ার করছি। আর ফ্রাইডেতে আমার দেবরের বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিল, তো ওইখানেই মনটা পড়েছিল, সবার সাথে কথা বলতেছিলাম, তার মাঝখানে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। বাংলাদেশে ফ্যামিলির সবার সাথে কথা বললে তো আর হবে না, খেতে হবে, খাওয়ার জন্য তো অবশ্যই রান্নাবান্না করতে হবে। তো তার জন্য আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে প্রথমে আমি এক চুলা ভাত বসিয়েছি, আর এক চুলা এখন গরুর মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। গরুর মাংস রান্না করব নতুন আলু দিয়ে, তো সেটাই করে নিচ্ছি। আসলে আমরা যারা প্রবাসে থাকি প্রবাসীদের কষ্ট একমাত্র প্রবাসীরাই বুঝতে পারবে। বাংলাদেশে এই যে বিয়ে অনুষ্ঠানগুলা আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু আমরা মিস করে থাকি। আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু ফ্যামিলির সব প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারি না, তো আমরা প্রবাসে বসে কিন্তু সেই জিনিসগুলা খুব মিস করি। প্রবাস জীবনটা আসলে সবার জন্য অনেক কষ্টের। দূর থেকে অনেকে ভাবে যে বিদেশে আছে, অনেক ভালো আছে, একা আছে, তারপর অনেক সুখে আছে, শান্তিতে আছে। আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসেন, এসে দেখেন যে প্রবাসীরা আসলেই কত শান্তিতে আছে, সুখে আছে। পরিবার থেকে দূরে থাকাটা যে কতটা কষ্টের সেটা একমাত্র প্রবাসীরাই বুঝতে পারবে, অন্য কেউ সেটা বুঝতে পারবে না। আমি বিদেশে আসার পর এখন বুঝতে পারছি যে প্রবাসীরা আসলেই কতটা অসহায়, পরিবার ছাড়া কত কষ্ট করে এখানে। আমরা কিন্তু তাদের কষ্টটার কোনো মূল্য দিই না। আমরা যারা পরিবারের সদস্যরা রয়েছি, আমরা যারা প্রবাসী রয়েছি, আমাদের কষ্ট কিন্তু এক একজনের এক এক রকম। পরিবারের সবার সাথে যখন কথা বলি মুখে একটা হাসি নিয়ে কথা বলি, তার মানে এই না যে আমরা অনেক ভালো আছি, অনেক সুখে আছি, অনেক আনন্দে আছি। আমরাও সবাইকে অনেক মিস করি, সবার জন্য অনেক খারাপ লাগে। তো যাই হোক, প্রবাস জীবন নিয়ে অনেক কিছুই বলে ফেলেছি, জানি না কি বলেছি। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলছি। আমার বিফটা রান্না হয়ে গিয়েছে অলমোস্ট, আর এদিকে আমি একটু মসুর ডাল ভুনা করছি। আমার হাজব্যান্ড পাতলা ডাল থেকে এরকম ভুনা মসুর ডালটাই অনেক বেশি পছন্দ করে, তো উনি বললো আজকে একটু মসুর ডাল ভুনা করে এভাবে করে, তো তার জন্য ওনার জন্য করে নিচ্ছি। হাতে মেখে এরকম ডাল ভুনাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর দেখতে পাচ্ছেন একটা ডালও কিন্তু গলে যায়নি, একদম আস্তে আস্তে রয়েছে। আর সবশেষে আমি এখন ধনেপাতা দিয়ে দিব। এই রেসিপিটা আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, তাই আর আজকে শেয়ার করলাম না। তো এই তো ধনেপাতাটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এই ডালটা কিন্তু খেতে নাকি অনেক বেশি মজা লেগেছে আমার হাজব্যান্ডের কাছে, আমার হাজব্যান্ড বলেছিল। আর এই তো এদিকে কিন্তু আমার বিফটাও রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি সবশেষে এখানে
গরম মশলা গুঁড়ো আর একটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিব, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিব। আমি আমার সময় বাঁচানোর জন্য কিন্তু সব সময় দেখা যায় প্রেশার কুকারটা ইউজ করি। প্রেশার কুকারে আমি খুব দ্রুত রান্নাটা কমপ্লিট করে ফেলি। আমার এই রান্না দুইটা করতে কিন্তু বেশি একটা সময় লাগেনি। ডাল ভুনাটা করতে প্রায় 10 মিনিট সময় লেগেছে বা তারও কম লেগেছে ডাল ভুনাটা করতে। প্রেশার কুকারে মাংস রান্না করতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। আর এই তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই ছিল আমার সিম্পল লাঞ্চ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।